বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছের অক্টোবর মাসের পরিচর্যা। বর্ষার পরে তোমাদের বাগানের নয়নতারা গাছের কি ফুল কমে গেছে, তাছাড়া গাছের পাতা কি হলুদ হয়ে ঝরে পড়ছে, গাছ কি একেবারেই দুর্বল হয়ে গেছে? শীতের আগে হাইব্রিড নয়নতারা গাছে কি পরিচর্যা করতে হবে, কোন পরিচর্যায় আমাদের গাছ আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে এবং শীতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ পরিচর্যার কথা বলবো, তাছাড়া বলবো কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো এই সময় বর্ষার পরে আমাদের ফলো করতে হবে এবং ঘরোয়া কি খাবার আমরা গাছে প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নয়নতারা মূলত দুই ধরনের হয়, দেশি নয়নতারা এবং হাইব্রিড নয়নতারা। দেশি নয়নতারা গাছ নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ডরমেন্সিতে থাকবে। হাইব্রিড নয়নতারা গাছে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাই এখন থেকে আমাদের বাগানের হাইব্রিড নয়নতারা গাছগুলোকে কিন্তু একটু পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু আমাদের বাগানের হাইব্রিড নয়নতারা গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। বন্ধুরা, হাইব্রিড নয়নতারা গাছের পরিচর্যার প্রথমেই কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো আমাদেরকে এই সময় থেকে ফলো করতে হবে। প্রথম যে টিপস, সেটা হলো আমাদের বাগানের হাইব্রিড নয়নতারা গাছকে এখন থেকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যেখানে সারা দিন রোদ্দুর থাকে ঠিক সেই রকম জায়গায় রাখতে হবে, তবেই কিন্তু হাইব্রিড নয়নতারা গাছে ভালো গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। টিপস নাম্বার 2, হাইব্রিড নয়নতারা গাছের প্রতিস্থাপনের আদর্শ সময় কখন? এটাই কিন্তু হাইব্রিড নয়নতারা গাছের প্রতিস্থাপনের আদর্শ সময়। বন্ধুরা, এখন কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে চারা পাওয়া যাবে, ভালো ভালো চারা পাওয়া যাবে। এই সময় তোমরা চাইলে কিন্তু নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। তাছাড়া এই গাছের কিন্তু ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই নয়নতারা গাছের মাটি কেমন হবে? এই নয়নতারা গাছের মাটি এমনভাবে তৈরি করতে হবে যে মাটির মধ্যে খুব বেশি জল ধারণ ক্ষমতা না থাকে। জল প্রয়োগ করার পর জল জমে থাকবে না, কিন্তু মাটিটা ময়েশ্চার থাকবে। ঠিক যেমন আমি এখন এই মাটিটা দেখাচ্ছি, মাটির মধ্যে ময়েশ্চার আছে কিন্তু কোনো রকম কোনো কাদা কাদা ভাব নেই। এই ধরনের মাটিতে কিন্তু নয়নতারা গাছ খুব ভালো হয়, বিশেষ করে হাইব্রিড নয়নতারা গাছ। টিপস নাম্বার 4, বন্ধুরা, এই বর্ষায় যদি তোমাদের বাগানের নয়নতারা গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস জনিত কারণে কোনো ডাল শুকিয়ে যায়, তাহলে এই সময় সেই শুকিয়ে যাওয়া ডাল বা ফাঙ্গাস লাগা ডালকে কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। কাটারের সাহায্যে কেটে ফেলো অথবা ভেঙে ফেলো, যেভাবেই হোক গাছের পচা ডালটাকে, খারাপ ডালটাকে ভালো গাছ থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে এবং সেই জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে অথবা গাছে কিন্তু ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে। 15 দিন অন্তর অন্তর গাছের এই হাইব্রিড নয়নতারা গাছে কিন্তু ফাঙ্গিসাইডের স্প্রে করতেই হবে, তা না হলে কিন্তু গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়, গাছ হঠাৎ করেই ভালো গাছ মারা যায়। তো আমি আমার নয়নতারা গাছে কিন্তু একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করি, যেটা হলো টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করি, যার ফলে বাগানের গাছ কিন্তু অনেকটাই সুস্থ থাকে। তো দেখো, আমি 1 লিটার জলে 2 গ্রাম টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের পাতায় স্প্রে করছি। তো তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই স্প্রে করবে, কিন্তু 15 দিন অন্তর অন্তর অবশ্যই করতে হবে, তা না হলে ফাঙ্গাস জনিত কারণে গাছটা কিন্তু হঠাৎ করেই মারা যাবে। টিপস নাম্বার 5, বন্ধুরা, এই বর্ষায় আমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বীজ তৈরি হয়েছে এবং বীজগুলো কিন্তু ধীরে ধীরে পাকতে শুরু করেছে। তো এটা হাইব্রিড নয়নতারা গাছেও হতে পারে, আবার দেশি নয়নতারা গাছেও হতে পারে। তো এই পাকা বীজ কিন্তু গাছের গোড়ায় পড়ে প্রচুর পরিমাণে চারার সৃষ্টি হবে। তো এতগুলো চারা যদি আমরা গাছের গোড়ায় রেখে দিই, তাহলে কিন্তু যে মাদার প্ল্যান্ট সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। তো যে কারণে আমাদেরকে এই চারা গাছগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে এবং তুলে অন্য কোনো টবে প্রতিস্থাপন করে দিতে পারো। এছাড়া আমাদের গাছের গোড়ায় কিন্তু বিভিন্ন ধরনের আগাছার সৃষ্টি হয়, সে আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। তাছাড়া গাছের গোড়ায় হলুদ পাতা প্রচুর পরিমাণে ঝরে পড়ছে, সেই পাতাগুলোকেও তুলে ফেলতে হবে, তা না হলে গাছের গোড়ায় ফাঙ্গাস সৃষ্টি হবে, ধীরে ধীরে গাছটা মারা যাবে। তাছাড়া প্রচুর পরিমাণে পচা পাতা বা আগাছার কারণে গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়। তো যদি তোমাদের বাগানের এই যে কোনো টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়, তাহলে তোমরা কিন্তু টবের মাটিতে সামান্য পরিমাণ কাঠের ছাইয়ের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই পিঁপড়ের আক্রমণ থেকে আমরা আমাদের গাছকে বাঁচাতে পারি। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 6, বর্ষায় আমাদের বাগানের নয়নতারা গাছে কিন্তু রুট বাউন্ড হয়ে যায়। তো যদি তোমাদের বাগানের নয়নতারা গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়, যদি দেখো যে উপরের দিকে প্রচুর পরিমাণে শিকড় দেখা যাচ্ছে, অথবা যদি ড্রেনেজ হোলের দিক দিয়ে যদি শিকড় বেরিয়ে আসে নিচ থেকে, তাহলে অবশ্যই তোমাদের বাগানের নয়নতারা গাছকে কিন্তু এই সময় রিপোর্ট করতে হবে। রিপোর্ট না করলে কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে না, শীতে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে না।
তো গাছের দেখো প্রচুর পরিমাণে কিন্তু আমার এই গাছটায় রুট বাউন্ড হয়েছে। তো আমি যে কারণে টপ থেকে কিন্তু গাছটাকে বাইরে নিয়ে এলাম রিপোর্ট করার জন্য। তো রিপোর্ট করার আগে কি করব, সামান্য পরিমাণ আমি রুট কাটাই ছাটাই করব। রুট দেখছো ঠিক সুতোর বান্ডিলের মতো কিন্তু এইভাবে পেঁচিয়ে গেছে। তো এই রকম যদি হয়ে যায় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি একেবারেই থমকে যাবে। তো এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই এই সময় করে ফেলতে হবে, এই অক্টোবর মাসে। তবেই কিন্তু আমরা নভেম্বর মাস থেকে আমাদের বাগানের নয়নতারা গাছে, হাইব্রিড নয়নতারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো আমি কিভাবে এই রুট কাটাই ছাটাই করছি ভালোভাবে দেখে নাও। নিচের দিক থেকে খানিকটা আমি কেটে দিলাম। তো কোনো অসুবিধা নেই বন্ধুরা, আবার কিন্তু নতুন করে গাছের রুট তৈরি হয়ে যাবে এবং গাছটা আবার নতুন করে বৃদ্ধি পাবে। তো নিচের দিক থেকে বেশ খানিকটা আমি রুট কেটে দিলাম এবং সাইড থেকে চারিধার থেকে কিন্তু আমি সামান্য সামান্য করে রুট এইভাবে কেটে দেব। তো তোমাদের বাগানের নয়নতারা গাছে যদি এই সমস্যাটা হয়ে থাকে, রুট বাউন্ড যদি হয়ে যায়, তাহলে অবশ্যই এই সময় রুট কাটাই ছাটাই করে ফেলো এবং নতুন করে গাছটা প্রতিস্থাপন করে ফেলো। তো এই গাছটা রিপোর্ট করার জন্য আমি কি ধরনের মিডিয়া নিয়েছি দেখো, সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট নিয়েছি। এর সঙ্গে নিয়ে নেব 1 মুঠো পরিমাণ নিমখোল। বন্ধুরা এই সময় আমাদের যেহেতু আমরা রুট কাটাই ছাটাই করেছি, রুট কিন্তু অনেকটাই আঘাত পেয়েছে এবং টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়েও ছিল, যে কারণে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ নিমখোল নিয়ে নিলাম। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে এবার গাছটাকে প্রতিস্থাপন করে দিতে হবে, অর্থাৎ রিপোর্ট করে দিতে হবে। তো এই মাটি মিশিয়ে, এই মাটি তৈরি করে কিন্তু তোমরা নতুন চারা গাছ প্রতিস্থাপনও করতে পারো। এর সাথে তোমরা সামান্য পরিমাণ 2 মুঠো পরিমাণ লাল বালিও মিশিয়ে নিতে পারো, যদি মাটি খুব এঁটেল মাটি, চিটচিটে মাটি হয়। তো নিচে ড্রেনেজ হোলের উপরে আমি দিয়ে দিলাম খোলামকুচির উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট, একটা বেড তৈরি করে নিলাম এবং তার উপরে দিয়ে দিলাম যে মিডিয়াটা আমি তৈরি করে নিয়েছি মিশিয়ে, সেই মিডিয়াটা অল্প সামান্য কিছু দিয়ে দিলাম, দিয়ে তার উপরে গাছটা আমি প্রতিস্থাপন করে দিলাম ঠিক মিডিল বরাবর। এবং যে মাটিটা ছিল, মিডিয়াটা তৈরি করা ছিল, সেটা সাইড থেকে ভালোভাবে দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে যে গ্যাপ অংশটা রয়েছে, যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাকে খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে ভর্তি করে দিতে হবে, যেন কোনো এয়ার বাবলস না থেকে যায়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো দেখো গাছটা কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি বেরিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, গাছটা আমাদের ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আর যদি জলটা বেরিয়ে যেতে দেরি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করা হয়নি, ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করে তৈরি করা হয়নি। তবে আমি যেভাবে বললাম এইভাবে প্রতিস্থাপন করলে অবশ্যই তোমাদের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিকভাবে তৈরি করা হবে। তো বন্ধুরা এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। নয়নতারা গাছের অক্টোবর মাসের কি খাবার আমরা দেব, সেই খাবার দিলে গাছে নভেম্বর মাস থেকে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এখানে আমি কয়েক ধরনের খাবার নিয়েছি। তো প্রথম যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো কম্পোস্ট। যে কোনো গাছে যদি কম্পোস্ট প্রয়োগ করো, গাছে কিন্তু আর অন্য কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন হয় না, কারণ কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। তো আমি এখানে 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি 1 মুঠো পরিমাণ, একটা গাছের জন্য 6 ইঞ্চি টবের জন্য 1 মুঠো পরিমাণ কম্পোস্ট নিয়েছি। যদি বড় টব হয় সেক্ষেত্রে তোমরা 2 মুঠো পরিমাণ কি 3 মুঠো পরিমাণ কম্পোস্ট বাড়িয়ে নেবে। এরপর নিয়েছি 1 চামচ পরিমাণ নিমখোল অবশ্যই দিতে হবে। নিমখোলের মধ্যে রয়েছে ন্যাচারাল NPK। তো তাছাড়া নিমখোল গাছে প্রয়োগ করলে নিমাটোড হয় না, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু নিমখোল আটকায়। তো এরপর নিয়েছি কলার খোসার গুঁড়ো, 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ কলার খোসার গুঁড়ো। 1 চামচ নিয়েছি ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করলে ফসফরাস এবং ক্যালসিয়ামের অভাব দূর হয়। তাছাড়া নিয়েছি আমি এখানে সিউইড গ্র্যানুয়েলস। বন্ধুরা সিউইড গ্র্যানুয়েলস যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়ো এখানে নিতে পারো। তো আমি এখানে 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস নিয়েছি। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু এটা দিলে আর থাকে না। তার সত্ত্বেও আমি এখানে সামান্য পরিমাণ 1/2 চামচ পরিমাণ নিয়েছি এপসাম সল্ট, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। তো এই যে কটা খাবার আমি নিয়েছি, এই কটা খাবার গাছে প্রয়োগ করলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা ঠিক হয়ে যাবে। গাছে যদি ফুল না আসে তাহলে ফুল আসবে, গাছের ভালো বৃদ্ধি হবে। তো এই কটা খাবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে একটা 6 ইঞ্চি টবে কিন্তু এরকম 1 মুঠো পরিমাণ করে খাবার দিয়ে দিতে হবে। অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা 6 ইঞ্চি টবে 1 মুঠো পরিমাণ দিয়ে দেবে। আমি যতটুকু খাবার এখানে তৈরি করেছিলাম সেখান থেকে আমি 2টো টবে কিন্তু খাবারটা 2 ভাগে ভাগ করে দিয়েছি। তো অতিরিক্ত খাবার দিলেই যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তা নয় বন্ধুরা, গাছে আমাদেরকে লিমিটেড খাবার প্রয়োগ করতে হবে। তো অক্টোবর মাসে এই খাবারটা তোমরা প্রয়োগ করো। এরপর নভেম্বর মাসে কি খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে আবার আমি ভিডিও দিয়ে দেবো। তো এই খাবারটা প্রয়োগ করার পর টবের মাটিতে প্রয়োগ করতে হবে জল। খাবার প্রয়োগ করার পরেই জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ এবার টবের মাটি যদি দেখো যে প্রচুর পরিমাণে ভেজা রয়েছে সেক্ষেত্রে অল্প জল দেবে, আর যদি দেখো যে টবের মাটি একেবারে শুকনো হয়ে রয়েছে তাহলে একটু বেশি পরিমাণে জল প্রয়োগ করবে। যদি তোমাদের হাতের কাছে সিউইড লিকুইড থাকে সেক্ষেত্রে তোমরা টবের মাটিতে প্রয়োগ করার প্রয়োজনেই 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে।
তাছাড়া প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু নিম তেল প্রয়োগ করতে ভুলো না। যে কোনো পেস্টিসাইড তোমরা প্রয়োগ করতেই পারো, তবে জৈবভাবে নিম তেল গাছে প্রয়োগ করলে কিন্তু গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। তো বন্ধুরা, এই ছিল আমার অক্টোবর মাসে নয়নতারা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সমস্ত কিছু দেখানোর জন্য ভিডিওটা হয়তো এক একদিন একটু বড় হয়ে যায়, যেহেতু বাগান সংক্রান্ত ভিডিও সে কারণে একটু বড় হয়ে যায় সবকিছু বোঝানোর জন্য। যদি তোমাদের এত কিছু দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই স্কিপ করে করে দেখতে পারো। আর যদি মনে হয় যে দেখার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, তবেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তবুও আমি চেষ্টা করি যতটা সংক্ষেপে করা যায়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।